অতুল দেশাইয়ের মৃত্যু কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। এটা কি খুনের কেস ছিল নাকি আত্মহত্যার? একটা গাড়ির জন্য একজন বন্ধু কি আরেকজনকে খুন করতে পারে? এই কেসের একজন গুরুত্বপূর্ণ অভিযুক্তকেও মৃত পাওয়া গেল। কি এই গভীর রহস্য? দেখা যাক এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। এটা আরো একটা মার্ডার কেস ইন্সপেক্টর। দানাগুলো এবারও স্কাল ক্যাভিটির ভেতরেই পেয়েছি। একদম অতুলের মার্ডারের মতোই কানের ওপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ফায়ার করা হয়েছে। অতুল দেশাই মার্ডার কেসের একমাত্র সাক্ষী রঞ্জিত প্যাটেলেরও একইভাবে মৃত্যু হয়েছে, নাকি তাকে মারা হয়েছে? আর তার মৃত্যুও ঠিক যেন সেইভাবেই হয়েছিল যেভাবে অতুলের হয়েছিল। এই কেস সিঙ্গেল মার্ডার থেকে এখন ডাবল মার্ডার কেসে পরিণত হয়েছে। কিন্তু এই মার্ডারগুলো কেন হচ্ছিল? আপনারা আমার হাজবেন্ডকে মেরে ফেলেছেন। অতুল দেশাইয়ের মৃত্যুর সঙ্গে আমার স্বামীর কোনো সম্পর্ক ছিল না, কিন্তু আপনারা ওকে অযথা বিরক্ত করেছিলেন। স্যার, বাচ্চু ভাই একজন হার্ট পেশেন্ট, এখন অবস্থা স্থিতিশীল। দেখুন, এটা বলা অসম্ভব যে আপনার স্বামী রঞ্জিত অতুল দেশাইয়ের মৃত্যুর জন্য দায়ী ছিলেন কিনা, কিন্তু এটা ঠিক যে আপনার স্বামীর মৃত্যুর সঙ্গে অতুল দেশাইয়ের মৃত্যুর কোনো না কোনো সম্পর্ক আছে। কিসের সম্পর্ক? আপনারা শুধু শুধু গল্প তৈরি করছেন। 1 বছর আগে আমার স্বামী অতুল দেশাইয়ের সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়েছে। অতুল দেশাই কি করে মরলো, ওকে কে মারলো, আমরা কিচ্ছু জানি না। কিন্তু আমার স্বামীকে আপনারা মেরেছেন। ওকে অকারণে বিরক্ত করেছেন, টর্চার করেছেন, ওকে মেরে ফেলেছেন। স্যার, এই কেতনকে কি কাস্টাডিতেই রাখবো? নিশ্চয়ই। এই রঞ্জিত প্যাটেল অতুল দেশাইয়ের মৃত্যুর ব্যাপারে নিশ্চয়ই কিছু জানতো, আর এই কথা কেতন মাকোয়ানাও নিশ্চয়ই জানে। ওটাকে ভেতরেই রাখো, কিছু না কিছু অবশ্যই বলবে। আমার তো মাথা কাজ করছে না স্যার। আমার মনে হচ্ছে যা কিছু হচ্ছে সবই মিথ্যে। কেননা মিথ্যে বলা হচ্ছে, সত্যি না বলাটাও তো মিথ্যে। ঠিক বুঝলাম না স্যার। আপনার দাদা অতুল দেশাই আর রঞ্জিত প্যাটেলের মধ্যে গাড়ি নিয়ে তো কোনো ঝগড়া হয়নি। সেটা একটা অজুহাত ছিল। তাদের মধ্যে ঝগড়ার আসল কারণ তো অন্য কিছু ছিল। স্যার, যদি অন্য কোনো কারণ থেকেও থাকে, সত্যি আমি জানি না। আমাকে আমার দাদা বলেছিল গাড়ি নিয়ে ঝামেলা হয়েছে, আমি সেটাই শুনেছি আর আপনাকে সেটাই বলেছি। স্যার, দাদা আমাকে যা বলতো আমি তাই বিশ্বাস করতাম। শোনো, 15ই জুন রঞ্জিত আর কেতন ঠিক কোথায় ছিল সেই এক্স্যাক্ট লোকেশনটা আমার চাই, তাড়াতাড়ি। স্যার, আমি বাড়িতে যেতে চাই স্যার। আমার বন্ধু রঞ্জিত মারা গেছে। দেখো, তুমি আদৌ বাড়ি যেতে পারবে কি না সেটা বড় সাহেব ঠিক করবেন। আপাতত বসো, একটা কথা বলবো। কি? বাড়িতে যাবার একটাই রাস্তা, সত্যি কথাটা বলে দাও। রঞ্জিত প্যাটেল উনি অতুলদার বন্ধু ছিলেন। ওই গাড়িটা নিয়ে ওদের মধ্যে কিছু একটা সমস্যা হয়েছিল, আর তারপর ওদের বন্ধুত্বটাই ভেঙে যায়। নাতাশা দেবী, আপনার সাথে এই ব্যাপারে কোনো কথা হয়েছে? আগে কোন ব্যাপারে? এই যে ওনার রঞ্জিত প্যাটেলের সাথে গাড়ি নিয়ে নয় বরং অন্য কোনো ব্যাপারে টেনশন ছিল? না,
আমার সঙ্গে এই ব্যাপারে কোনো কথাই হয়নি। শোনো, একটা নাম্বার 4445698667। এক্ষুনি এই নাম্বারের মালিক আর তার অ্যাড্রেস খুঁজে বার করো। স্যার, কানেকশন পেয়ে গেছি। কি? স্যার, অতুল দেশাইয়ের মার্ডারের দিন কেতনের ফোনের লোকেশন। স্যার, আমরা আগে থেকেই সন্দেহ করেছিলাম যে অতুলকে কেউ ফলো করছিল, মানে নিয়মিত ওর উপর নজর রাখা। রাইট। স্যার, 15 জুন কেতনের মোবাইল ফোনের লোকেশন অতুল দেশাইয়ের বাড়ির বাইরে ছিল। স্যার, কেতন তখন যে নাম্বারে ফোন করেছিল 4440100198, সেটা এখন সুইচড অফ। এটা সেদিন থেকে সুইচড অফ যেদিন মার্ডারটা হয়েছিল। হতে পারে এই কেতন কাউকে ফোন করে এই টিপ দিয়েছিল যে অতুল দেশাই তার বাড়ি থেকে টিফিন বক্স নিয়ে বেরিয়ে পড়েছে। টিফিন বক্স নিতে অতুল আজকে বাড়িতে এসেছিল, এক্ষুনি বেরিয়েছে বাড়ি থেকে। স্যার, রঞ্জিত পাটেলও একটা নাম্বারের সাথে রেগুলার টাচে ছিল, আর সেই নাম্বারটাও 15 জুন থেকে সুইচড অফ। কার নাম্বার? স্যার, 4445698667। সিমের ডিটেলের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছি। এই কেতনের একটু খাতিরদারি করো, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা ফল পাবো। কেতন মকওয়ালা, আমরা এটা জানতে পেরেছি যে তুই সবকিছু জানিস। এখন তোর উপর এটা। আগে মার খেয়ে তারপর সবকিছু বলবি, নাকি আগেই সবকিছু বলে দিয়ে নিজেকে রক্ষা করবি? স্যার, আমি জানি যে অতুল দেশাইকে কে খুন করেছে, কিন্তু আমি এটা জানি না যে আমার বন্ধু রঞ্জিতকে কে খুন করেছে আর কেন। রঞ্জিতের ব্যাপারে তো আমরা তোকে জিজ্ঞাসাই করছি না, আমরা তোর কাছে শুধু অতুল দেশাইয়ের কথাই জিজ্ঞাসা করছি। অতুল দেশাইকে কে মেরেছে? রঞ্জিত প্যাটেল অতুল দেশাইকে মার্ডার করেছিল। কোনো মৃত ব্যক্তির উপর নিজের পাপটাকে চাপিয়ে দেওয়া এটা খুব পুরনো চাল। এই লকআপে অনেকেই আগে এই চেষ্টাটা করেছে, কিন্তু তাদের মধ্যে সবাই হসপিটালে পৌঁছেছে, তাও খুব খারাপ অবস্থায়। আমি সত্যি বলছি স্যার, আমি সত্যি বলছি। যখন অতুল তার বাড়িতে টিফিন বক্স নিতে গিয়েছিল, তখন তার বাড়ির বাইরে তুই নজর রাখছিলিস। ও যখন টিফিন বক্স নিয়ে বেরোলো, তুই ওর খুনিকে ফোন করে বললি যে সে বাড়ি থেকে বেরিয়েছে। এটাই সত্যি তো? আর যখন তুই দেখলি গাড়ির ঝগড়া নিয়ে আমরা রঞ্জিতকে সন্দেহ করছি আর তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছি, রঞ্জিত পুলিশ স্টেশনে পৌঁছানোর আগেই তুই ওই খুনিদেরই ফোন করে আবার বলে দিলি, আর তারা রঞ্জিতকে পুলিশ স্টেশনে আসার আগেই মেরে ফেললো। এই দুটো খুনেরই মাস্টার মাইন্ড তুই। না স্যার, আমি রঞ্জিতকে সত্যি মানিনি স্যার, আমি রঞ্জিতের খুন করাইনি। তাহলে কে খুন করিয়েছে বল? কে খুন করিয়েছে রঞ্জিতকে বল? স্যার, চামুন্ডা সার্কেল পুলিশ স্টেশন থেকে ফোন এসেছে। শোনো, এনকোয়ারি করবার সময় একটা ব্যাপার ভুল হয়ে গেছে। কি ব্যাপার স্যার? একটা দেশি বন্দুক পাওয়া গেছে। খুনি পালানোর সময় হয়তো বন্দুকটা ফেলে গেছে। একদমই না, এই কেসে কোনো খুনি ছিলই না। মানে? রঞ্জিতের মার্ডার সাইটে মার্ডার ওয়েপেন দেশি বন্দুক পাওয়া যায়, আর আশ্চর্যের ব্যাপার ছিল যে আদতে কোনো মার্ডারই হয়নি। তাহলে কি হয়েছিল? আমরা ওর বাড়ির তল্লাশি নিচ্ছিলাম যাতে এই কেসে কোনো লিড পেতে পারি, আর তখন আমরা ওর সুইসাইড নোট পাই। স্যার, মনে হয় রঞ্জিতকে খুন করা হয়নি, ও আত্মহত্যা করেছে। আমি আত্মহত্যা করছি, আমার আর বাঁচার ইচ্ছা নেই। আমি অতুল দেশাইকে খুন করিয়েছি, আর আমি সত্যের মুখোমুখি হতে পারবো না। আমার মৃত্যুর জন্য কাউকে যেন দায়ী না করা হয়। রুচি, বাবা, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি কোনোদিন ভাবতে পারিনি যে জল এত দূর গড়াবে।
যখন আমরা ক্রাইম সিনে ফিরে আসি তখন পুরো এলাকাটা খুঁজি, আর ঠিক তখনই আমরা দেশি বন্দুকটা পাই। আর হ্যাঁ, ওই সুইসাইড নোটের হ্যান্ডরাইটিং ওনার স্ত্রীকে দিয়ে কনফার্ম করিয়ে নিয়েছি। ঠিক আছে স্যার। স্যার, মিসেস রুচি প্যাটেল হ্যান্ডরাইটিংটা কনফার্ম করেছে, কিন্তু ইন্সপেক্টর পারমার ওটাকে ক্রস চেক করতে চান। তবে স্যার মনে হচ্ছে রঞ্জিত নিজেই আত্মহত্যা করেছে। হতে পারে যে এই দেশি বন্দুকটা রঞ্জিত ব্যবহার করেছিল, ওটা দিয়েই অতুলকে খুন করা হয়েছিল। স্যার, দুটো কেসেই তো দেশি বন্দুক ব্যবহার করা হয়েছিল। মিস্টার কেতন মাকওয়ানা, পর্দা সরতে আর বেশি দেরি নেই, তাই কোনো কিছুই একদম লুকানোর চেষ্টা করবি না। না হলে যদি বেঁচে যাস তো সারা জীবন পস্তাবি। স্যার, ঝগড়ার উৎস গাড়ি নয়, এটা আমরা ভালো করেই জানি। আসল কথাটা কি? স্যার, রঞ্জিত অতুলকে খুন করতে চাইছিল। কি রঞ্জিত, 15 লাখ টাকাটা কি কোনো টফি নাকি যে তুড়ি মারলে জোগাড় করে দেবো? যখন দরকার পড়েছিল তুই তুড়ি মেরেছিলি, আর আমি 15 লাখ টাকা তোকে দিয়ে দিয়েছিলাম। 1 বছর হয়ে গেছে, তুই ফেরত দেবার নামই নিচ্ছিস না। ভাই, বাড়ির জন্য লোন নিয়েছিলাম তোর কাছ থেকে। বন্ধু তুই, দেখ কাজবাজের অবস্থা খুব খারাপ চলছে, তাই ফেরত দিতে পারছি না, কিন্তু আগামী বছরে না আমি সব টাকা ফেরত দিয়ে দেবো। আবার বলবি ব্যবসাটা ভালো চলছে না। আরে ব্যবসাটা যেন তুই একাই করিস, আমরা সবাই যেন মাছি তাড়াই। বাড়িটা তোর নামে করে দেবো, বল। এই বাড়িটাও রাখ, আর ওই টাকাগুলোও রেখে দে। তবে শর্ত হচ্ছে তোকে আমার একটা কাজ করতে হবে। তুই আমার জন্য যা করেছিস না, তার জন্য আমি আমার জীবনটাও দিতে পারি। আমি তোর জীবনটা চাই না, অন্য আর একজনের চাই। কার? অতুল দেশাই। স্যার, এমনিতেও আমি প্রচুর দেনায় ডুবেছিলাম। যখন রঞ্জিত লোন নেবে না বলল, তখন আমি আর অন্য কিছু ভাবিনি, আর ওর সাহায্য করার জন্য রাজি হয়ে যাই। রঞ্জিতকে কিভাবে সাহায্য করলি তুই? 25 পেটি লাগবে। পেয়ে যাবে। এই যে অতুল দেশাই আছে না, ওর সারা দিনের খবর আমার চাই। এরপরে আমার লোক ওকে খালাস করে দেবে। হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছ? 2 দিন ধরে এখানে অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেলাম। প্রত্যেকবার দেখছি ওর ভাই টিফিন নিয়ে যাচ্ছে। ওরা খুব বিরক্ত হয়ে গেছিল, সেজন্যই রঞ্জিত আমায় বলে যে অতুলের বাড়িতে নজর রাখতে। আর যখন অতুল নিজে বাড়িতে টিফিন বাক্স নিতে আসে, তখন ওদেরকে ইনফর্ম করতে। আমি প্রত্যেকদিন দুপুরবেলা ওর বাড়ির বাইরে লুকিয়ে নজর রাখতাম। তারপর 15ই জুন অতুল নিজে আসে ওর বাড়িতে টিফিন বাক্স নিতে। টিফিন বক্স নিতে অতুল আজকে বাড়িতে এসেছিল, এক্ষুনি বেরিয়েছে বাড়ি থেকে। এতদিনে বেটার সময় হয়েছে। কি চাই? মেটাল মার্কেটে যাব, কিন্তু কোনো অটো পাচ্ছি না, একটু ছেড়ে দেবেন? বসুন।
রঞ্জিতের এটা পুরো বিশ্বাস ছিল যে সন্দেহের তীর ওর দিকে কখনো যাবে না। কিন্তু সন্দেহর তীর ওর দিকেই গেল। সেই সন্দেহ আর পুলিশের মারের ভয় ও নিজেই নিজেকে গুলি করে দিয়ে সুইসাইড করলো। এখন তুই এটা বল, রঞ্জিত অতুলকে কেন মারতে চাইছিল? কারণ ওদের দুজনের মধ্যে শুধুমাত্র গাড়ি নিয়েই বিবাদ ছিল না, রঞ্জিত আর অতুলের মধ্যে অন্য কিছু তো নিশ্চয়ই ছিল। সেই অন্য কিছুটা কি ছিল? গাড়ি নিয়ে কোনো ঝামেলা কখনো ছিলই না। এটা সত্যি যে অতুল আর রঞ্জিত গাড়িটা পার্টনারশিপে কিনেছিল, কিন্তু এই দুই বন্ধুর মধ্যে বিচ্ছেদ আর ওই পার্টনারশিপ শেষ হয়ে যাওয়ার সঙ্গে ওই গাড়ির কোনো সম্পর্ক ছিল না। তাহলে কোন ব্যাপারে সম্পর্ক ছিল? এদের দুজনের মধ্যে গাড়ি নিয়ে বিবাদ না থাকলে আর কি ব্যাপারে বিবাদ ছিল? নাতাশা, অতুলের স্ত্রী। অতুলের সঙ্গে বন্ধুত্বের কারণে রঞ্জিত অতুলের বাড়িতে প্রায় যাতায়াত করত। রঞ্জিত আর নাতাশা ঘনিষ্ঠ হয়। বাড়িতে যে কেউ নেই সেটা আমি জানি। আপনি কি সারাদিন আমাদের বাড়ির দিকেই লক্ষ্য রাখেন? তোমাকে দেখতে না পেলে এই বাড়িটা দেখেই কাটাতে হবে। আর বাড়ি থেকে যদি একটু বাইরে বেরো, ঘোরাফেরা করো একটুখানি, তাহলে তোমার উপর এভাবে গোয়েন্দাগিরি করতে হবে না। রঞ্জিতের বিশ্বাস ছিল যে ওর এই বিশ্বাসঘাতকতা আর নাতাশার বেপরোয়া কাজ কখনো ধরা পড়বে না। কিন্তু ওর বিশ্বাসটা ভুল ছিল স্যার। অতুল সবকিছু বুঝতে পারছিল, কিন্তু অতুল নিজের স্ত্রীর মুখোমুখি হতে চাইছিল না। ও বাড়ির শান্তি ভাঙতে চাইছিল না, আর নিজের কষ্ট আর রাগ চেপে রেখেছিল। কি ব্যাপার ভাই? যখন একজন পুরুষ আর একজন নারী চুমু খায়, ওদের তো চোখ বন্ধ হয়ে যায়, ওরা কাউকে দেখতে পায় না, কিন্তু বাকি পৃথিবী তাদের দেখতে পায়। আরে তুমি যে কি বলছো বুঝতে পারছি না। আজ থেকে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। আরে আমার কথাটা তো শোনো। আমার কিচ্ছু শোনার নেই, আগে তুমি আমার কথাটা শোনো। তোমার আর নাতাশার মধ্যে যে সম্পর্ক ছিল সেটা সেটা ছিল, ঠিক আছে? আজকের পর তুমি আমার বাড়ি আর কোনো দিন যাওয়ার চেষ্টা করবে না, নাতাশাকে একটাও ফোন করার চেষ্টা করবে না। তোমার সংসার আছে, তোমারও স্ত্রী আছে, আর আমার সংসারে আমার স্ত্রী নাতাশা আর আমার একটা বাচ্চা মেয়ে আছে। আমি চাই না আমার সংসারটা ভেঙে যাক। $3 লাখ আছে, গাড়ির অর্ধেক দাম, নিয়ে নাও। এরপর আর মুখ দেখাবে না, আমাকেও নয়, নাতাশাকেও নয়। কিন্তু রঞ্জিতের নাতাশার প্রতি আসক্তি বেড়েই চলে, প্রচন্ড আসক্তি। দেখ ভাই, আমি ওকে ছাড়া মরে যাব, আর ও আমাকে ছেড়ে থাকতে পারবে না। ভাই তুই ওকে নিয়ে বাঁচবি, কিন্তু বাকি কত লোক মারা যাবে সেটা একবারও ভাবলি না? আরে কে বেঁচে আছে বলতে পারিস? সবাই আধমরা হয়ে বেঁচে আছে, কেউ সুখী নয়। তুই জানিস আমি আর নাতাশা রোজ কথা বলি, অতুল বারণ করবার পরেও আমরা কথা বলি। আমরা দুজনেই এটা ভালো করে জানি যে যতক্ষণ ও বেঁচে আছে না, আমরা এক হতে পারবো না। তুই অতুলকে খুন করাবি? আরে তোরা দুজনে তো শান্তিতে বাঁচতে পারবি না। তুই আমার সঙ্গে এরকম বড় বড় কথা না বলে তুই বরং এইটা বল, তুই আমার সঙ্গে আছিস কি না? আমি তো সঙ্গে আছি। আমাকে এমন একটা লোকের সন্ধান দে যে আমার আর নাতাশার মধ্যে এই কাঁটাটা তুলতে পারবে, যে অতুল দেশাইয়ের সুপারি নেবে। তোর সঙ্গী কোথায় রে, মনোজ শুক্লা?
যে অতুলকে গুলি করেছিল? বল। এই বন্দুকটা দিয়েই কি অতুলকে খুন করা হয়েছিল? হ্যাঁ বাবু, এটাই ছিল। তাহলে এটা রঞ্জিতের হাতে কিভাবে গেল? ওই রঞ্জিত প্যাটেল আমার কাছে এসেছিল। এবার কাকে মারতে হবে রঞ্জিত বাবু? কাউকে নয়, আসলে আমার শুধু ওই বন্দুকটা চাই। কেন? সেটা বলতে আমি বাধ্য নই। কাজের জন্য তোমাকে যে টাকা দিয়েছিলাম তার মধ্যে ওই বন্দুকের দামটাও ধরা ছিল। কাজ হয়ে গেছে, বন্দুকটা দিয়ে দাও। উনি চাইলেন, আমি দিয়ে দিলাম। টাকাটা তো আগেই দিয়ে দিয়েছিল। স্টেটমেন্ট নাও এর। স্যার, স্যার, এই নাম্বারটা 444569867, যাতে রঞ্জিতের ফোন থেকে বারবার ফোন করা হয়েছিল, সেটাও রঞ্জিতেরই আর একটা নাম্বার। আর এই নাম্বার থেকে রঞ্জিত ওই দ্বিতীয় নাম্বারটা বারবার কথা বলতো? ইয়েস স্যার। আর এই নাম্বারের লোকেশন অতুলের বাড়ির ভেতরেই ছিল সব সময়। যখন তার চুরি ধরা পড়ে গেল তখন রঞ্জিত নাতাশার জন্য দ্বিতীয় নাম্বারটা দিল। এই কেসের শুরুতেই আমরা একটা লাভ অ্যাফেয়ারের গন্ধ পেয়েছিলাম। গন্ধ তো পেয়েছিলাম, কিন্তু আমাদের একটা ভুল হয়েছিল। আমরা এটা ভাবছিলাম যে অতুলের হয়তো অ্যাফেয়ার আছে, কিন্তু আমরা এটা ভাবিনি যে ওর স্ত্রী নাতাশারও অ্যাফেয়ার থাকতে পারে। মানুষের মধ্যে লাভ অ্যাফেয়ার হওয়াটা ব্যক্তিগত ব্যাপার, আমরা সেই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। কিন্তু সেই অ্যাফেয়ার যদি অপরাধের জন্ম দেয়, কোনো লাভ অ্যাফেয়ার যদি কারোর মৃত্যুর কারণ হয়, তাহলে আর লাভ কোথায় হলো? দাদাকে খুন করানোর কি দরকার ছিল বৌদি? পরিষ্কার বলতে পারতে যে ডিভোর্স চাই, আলাদা হয়ে যেতে, আর চলে যেতে তোমার ওই রঞ্জিতের সঙ্গে। আর যাই হোক, আমার দাদা তো বেঁচে থাকতো। তুই এমন কোন সুখ খুঁজছিলি রে দিদি, যে তুই ওই রঞ্জিতের সাথে অ্যাফেয়ার করলি? পুলিশ অনেক খোঁজ খবর নিল এটা জানার জন্য যে নাতাশাও কি অতুলের মার্ডারের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু তারা এখনো অবধি নাতাশার বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি। সেই সঙ্গে পুলিশ রঞ্জিত প্যাটেলের সুইসাইড আর সুইসাইড নোটেরও রিইনভেস্টিগেশন করছে, এটাই জানার জন্য যে এটা কি সত্যি কোনো আত্মহত্যা ছিল। কিন্তু সেখানেও এখনো অবধি পুলিশ নতুন কোনো তথ্য পায়নি। চক্রান্তের সাহায্যকারী কেতন মাখওয়ানা, যে সুপারি নিয়েছিল সেই জিগর ভগত আর শুটার মনোজ শুক্লা, এই তিনজনকেই আইপিসির 302 ধারা অনুযায়ী মার্ডারের জন্য 120 বি ধারা অনুযায়ী ক্রিমিনাল কনস্পিরেসির জন্য গ্রেফতার করা হয়েছে। আর সেই সঙ্গেই এদের বিরুদ্ধে গুজরাট পুলিশ অ্যাক্ট সেকশন 25 আর সেকশন 27 আর্মস অ্যাক্ট লাগু হয়েছে। তিনজনই এখন আইনি হেফাজতে রয়েছে। রঞ্জিত আর নাতাশার অ্যাফেয়ারের সম্পর্কে জেনেও অতুল কখনো সেই ব্যাপারে নাতাশাকে প্রশ্ন করেনি, আর নাতাশাও কখনো অতুলের সামনে নিজের দুঃখের কথা বলেনি, বরং রঞ্জিতের সঙ্গে অবৈধ সম্পর্কে খুশি থাকার চেষ্টা করেছে। মানুষ ঠান্ডা মাথায় নিজের সবটা জানার পরেও সম্পর্কে আসা পরিবর্তনকে মেনে নেওয়ার পরিবর্তে ভেঙে যাওয়া সম্পর্কের শোকে নিজেকেই নিজে শেষ করে ফেলে। যদি সম্পর্ক না টেকে বা বাঁচানো যায়, তাহলে মাথা উঁচু করে বেরিয়ে আসাই বুদ্ধিমানের কাজ। কাউকে মেরে ফেলে নিজের সারা জীবনটা জেলের কালকুঠরিতে তিল তিল করে মারা কখনোই সমস্যার সমাধান নয়। পৃথিবীতে সব সম্পর্ক টিকে থাকতে পারে, কিন্তু অপরাধের সম্পর্ক কখনো টেকে না। যখন সম্পর্ক নিয়েই কথা হচ্ছে, তখন আমাদের পরবর্তী কেসও মা বাবা আর সন্তানের সম্পর্ক ঘটিত। ভালোবাসা, কর্তব্য আর আশার বন্ধনে বাঁধা এই সম্পর্ক প্রায়শই অন্ধকার কোনো গলিতে গিয়ে হোঁচট খায়। এমনই এক আঘাত পায় যা ভিকটিম আর অপরাধী দুজনকেই যন্ত্রণাদায়ক জীবন উপহার দেয়। না বাবা, তুমি আমাকে প্রমিস করেছিলে আমি সেকেন্ড ইয়ার পাশ করে গেলে তুমি আমাকে একটা বাইক কিনে দেবে। না সূর্য, ঠিক করে মনে কর আমি কি বলেছিলাম। আমি এটা বলেছিলাম যে সেকেন্ড ইয়ারে যদি তুই ফার্স্ট ক্লাস পাস, তো আমি তোকে বাইক কিনে দেবো। বাবা দেখো, তুমি কিন্তু কথা ঘোরাচ্ছ, কিন্তু তুমি দেখে নিও, যদি তুমি আমাকে বাইক কিনে না দাও না, আমি থার্ড ইয়ারে ক্লাসই করবো না।
মা, বাবা তো তোমার সামনেই প্রমিস করেছিল, তুমি কিছু বলো না। শোনো না, তুমি এরকম কেন করছো? ও তো ফার্স্ট ক্লাসে 2% কম পেয়েছে। নাও চা ধরো। বাইকটা কিনে দাও না, পরের বার আমার ছেলে ডিস্টিংশন পাবে, তাই না রে? এই, তুমি এর মধ্যে ফালতু কথা বলছো কেন? চুপ করে থাকো। যদি তুমি আমাকে বাইক কিনে না দাও না, তাহলে দেখো আমি কি করি। কি রে, তুই আমাকে থ্রেট করছিস? কতদিন আমি বন্ধুদের কাছে লিফট চাইবো? আমি আর ওয়েট করতে পারছি না বাবা। একটা কথা আছে, যৌবনে মানুষ না জগতের কথা ভাবে না চারপাশের মানুষের কথা। যৌবনের জেদ গরম লোহার মতো হয়, আর সেই জেদের আগুনের সামনে মা বাবার হাল ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। রোহিত, তুমি পিছন থেকে ইচ্ছে করে ডাকো, তাই না দাদা? তুমি চাও আমার সব কাজ খারাপ হয়ে যাক। খারাপ তো তখন হবে যখন তুই এক্সামে আবার বড় বড় ডিম পাবি। আরে তাতে তো ভালোই হবে, আমি ওই ডিমটার অমলেট বানিয়ে খেয়ে নেব। তুমি মুরগির মতন ফটফট করছো কেন? রোহিত বড়দের সঙ্গে এভাবে কথা বলে? মা, তুমি দাদাকে বুঝিয়ে দাও, ও নিজে ঠিক মতন পড়াশোনা করে না আর আমাকে জ্ঞান দিচ্ছে। রোহিত, রোহিত! মা, তুমিও এমন করছো যেন তোমাদের আর কোনো কাজ নেই। কোনো কাজ বাজ আছে তোমাদের আর করার মতো? কিন্তু এত রাতে কোথায় যাচ্ছিস তুই? আরে কি হয়েছে রোহিত? বাবা, হাত জোর করছি, তুমি এখন শুরু হয়ে যেও না। কোথায় যাচ্ছিস তুই? আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি, এতে কোন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? তার ভালোবাসা হলো শাঁখের করাত। শাসন করলে আমরা নিজেরা কষ্ট পাই, আর আদর দিলে ওরা মাথায় চড়ে বসে। কাল পর্যন্ত যে বাড়ির আদরের ছোট ছেলে ছিল, সে আজ আদরে বাঁদর হয়ে গেছে। আমাদের করার মতো আর কি আছে? কি করে ওর স্বেচ্ছাচারিতায় লাগাম টানবো? কি করে ওকে এটা বোঝাবো যে আমরা শুধু ওর ভালোই চাই না, বরং আমরা সবাই ওকে ভীষণ ভালোবাসি? এনে ভাই ধর। কে রে সালিম? তুই আবার খালি হাতে এসছিস এখানে? সবাইকে নিজের মধ্যে ভাবিস নাকি? হ্যাঁ, এ দেখ, পুরো প্যাকেট এনেছি। এ ভাই, হেভি করেছিস তো। পুনিত বেন্দ্রে, বয়স 17 বছর। এর বাড়ির অবস্থাও আলাদা ছিল না। কি রে, এত রাত্রিরে আবার কোথায় যাচ্ছিস তুই? এই বন্ধুদের সাথে বসে একটু আড্ডা দেবো। দেখ, বসতেই যদি হয় তাহলে মোহিতের সাথে পড়াশোনা করতে বস, আর নইলে আমার সঙ্গে সবজির দোকানে এসে বস। এই যে বসবি, একটা লাভ তো হওয়া উচিত। আরে শোন না, এদের সঙ্গে মেশা ভালো নয়, আমি তোকে বলছি। সারা জীবন কি এরম করেই কাটিয়ে দিবি তুই না? হ্যাঁ, সংসার কবে সামলাবি? ভগবান, কি যে হবে এই ছেলেটার, আমি তো কিচ্ছু বুঝতে পারি না। কিবে এরকম সিঙ্গেল লিঙ্ক বার করতে পারিস তোরা? সেলিম কুরেশি, বয়স 17 বছর। এ যতই চিন্তামুক্ত ছিল, ততটাই এর মা আর বোন একে নিয়ে চিন্তায় নাজেহাল ছিল। সেলিম, আমি 4 বাড়িতে কাজ করি, আর তোর বোন শাবানা 3টে বাড়িতে কাজ করে, আর তোর একটুও কি লজ্জা হয় না? তোকে স্কুলে পাঠিয়েছিলাম যাতে তুই মানুষ হতে পারিস, কিন্তু আমাদের রোজগারটা তুই জুয়া আর নেশাতে নষ্ট করছিস। সেলিম, আমি তোর সাথে কথা বলছি। সেলিম, 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 তুই কোথায় যাচ্ছিস? তুই দাঁড়া, আমার কথাটা শোন। সেলিম, এ আল্লাহ, এ কোন পাপের শাস্তি দিচ্ছ আমাদের? তাদের নিজেদের সন্তানদের নিয়ে ভাবনা ছিল, তারা বেশ চিন্তিতও ছিল। সব মা বাবার মতোই তারা তাদের সন্তানদের উচ্ছৃঙ্খলতা নীরবে সহ্যও করছিল, যাতে তাদের সন্তানরা কোনো আঘাত না পায়। যৌবনের দোরগোড়ায় দাঁড়ানো নিজেদের সন্তানদের তারা এটাই শেখানোর চেষ্টা করছিল যে পৃথিবীর খারাপের মধ্য থেকে কিভাবে ভালোটাকে বেছে নেওয়া যায়। কিন্তু যখন এই যুবকদের আক্রোশ একটা কঠিন আঘাত হয়ে তাদের পরিবারের উপর এসে পড়ল, তখন সেই মা বাবারা শোকের সমুদ্রে ছটফট করতে লাগলো। তারা বুঝতেই পারছিল না যে কবে তাদের সন্তানরা এতটা বিগড়ে গেল। তারা এমন কি করেছে যা তাদের করা উচিত হয়নি, আর এমন কি করেনি যা তাদের করা উচিত ছিল।
শুরু হলো একটি জীবন শেষ হয়ে যাওয়ার মধ্যে দিয়ে, একটা মৃত্যু দিয়ে। একটা বেওয়ারিশ লাশ পাওয়া যায় যার কোনো সূত্রই পাওয়া যাচ্ছিল না। স্যার, আমি ফোন করেছিলাম। বডি কোথায়? আসুন স্যার। পুরো জায়গাটা সার্চ করো। প্রথমে আপনি দেখেছিলেন? স্যার, বডির কোনো আইডেন্টিফিকেশন নেই। কম করে 15 থেকে 20 বার স্ট্যাব করা হয়েছে। স্যার, 1-150 মিটার খুব ভালো করে তল্লাশি চালিয়েছি, না কোনো মার্ডার ওয়েপেন পেয়েছি, না চিহ্ন। বডি ফুলে গেছে খুব বিচ্ছিরি ভাবে। রক্তে অ্যালকোহলের মাত্রা অত্যধিক ছিল। স্যার, মনে হচ্ছে এখানে ড্রিঙ্কস পার্টি হচ্ছিল। কিন্তু এখানে কোনো বোতল তো দেখতে পাওয়া যাচ্ছে না। স্যার, এই দেখুন, সিগারেটে খাওয়া হয়েছে। মনে হচ্ছে এখানে অনেকে মিলে সিগারেট খাচ্ছিল, অথবা 2-1 প্রচুর সিগারেট খেয়েছে। কতবার স্ট্যাবিং করা হয়েছে? প্রায় 20 থেকে 25 বার। আর হ্যাঁ, ভিকটিমের কানও কেটে ফেলা হয়েছে। ক্রাইম স্পটে আমরা একটা রক্তমাখা পাথর পেয়েছি। এখানে একটা তিল রয়েছে, হতে পারে বার্থ সাইন। এছাড়া আর কোনো আইডেন্টিফিকেশন পাওয়া যায়নি। হাতে একটা ঘড়ি পাওয়া গেছে। ভিকটিমের বয়স 20 থেকে 25-এর মধ্যে, এক্স্যাক্ট বলা মুশকিল। দেখতেই পাচ্ছেন বডিটা খুব ফুলে গেছে। মৃত্যুর সময়? আপনাদের বডি পাওয়ার 12 থেকে 15 ঘন্টা আগে খুন করা হয়েছে। মানে কাল রাতে। বয়স 20 থেকে 25-এর মধ্যে। আমাদের কাছে শুধু এইটুকু ইনফরমেশনই আছে। শোনো, সমস্ত মিসিং কমপ্লেনগুলোকে তুমি স্ক্যান করো, কোনোটা বাদ না যায়। ইয়েস স্যার। ফুলে ওঠা মৃতদেহ আর তাতে পাওয়া রিস্ট ওয়াচের ছবি মুম্বাইয়ের সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দেওয়া হলো। এই ইনফরমেশনের সাথে যে ভিকটিমের বয়স 20 থেকে 25 বছরের মধ্যে আর সে হাতে ঘড়ি পড়েছিল, বহু মিসিং কমপ্লেনের ফাইল খোলা হলো আর সোর্সদের অ্যাক্টিভেট করা হলো। কিন্তু পুরো 3 মাস পরেও সেই যুবকের কোনো রকম পরিচয় পাওয়া গেল না। মৃতের কান কেটে আলাদা করে দেওয়া হয়েছিল, মুখ পাথরে থেতলে দেওয়া হয়েছিল, আর শরীরে প্রায় 20 থেকে 25টা স্ট্যাবিং এর চিহ্ন ছিল।
অশোকনগর পুলিশ স্টেশনের ব্লাইন্ড মার্ডার কেস স্যার। 3 মাস ধরে বডি আনআইডেন্টিফাইড। মুখটা থেতলে দেওয়া হয়েছে, স্বাভাবিকভাবেই শনাক্ত করা সম্ভব হয়নি। কিন্তু স্যার অদ্ভুত ব্যাপার, কোনো মিসিং কমপ্লেন্টই ম্যাচ হয়নি। এমন মনে হয় এর মিসিং কমপ্লেন্ট করাই হয়নি। পট্টবর্ধন, কনস্টেবল পট্টবর্ধনকেই তদন্তের ভার দাও। বেভারিশ বডি শনাক্তকরণের কাজে উনি বেশ এক্সপার্ট। পট্টবর্ধন বাবু, ওই সময় মুম্বাইতে 20 থেকে 25 বছরের ছেলেদের যত মিসিং কমপ্লেন ছিল তাদের সবার মা বাবাকেই ডাকা হয়েছিল, কিছু পাওয়া যায়নি। দেখি আমি কি করতে পারি। আসলে 2 বছর আগে এরকমই একটা কেস এসেছিল এখানে, খুবই গন্ডগোলের, কিন্তু শেষ পর্যন্ত সলভ হয়ে গেছিল। সেটা তো হওয়ারই ছিল, কারণ কেসটা আপনার হাতে ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন তো বডি আরো খারাপ ভাবে ফুলে গেছে। স্যার, 20 থেকে 25 বছরের মধ্যে কম বেশি হতে পারে। হতেই পারে, এই ছেলেটার বয়স 19 বছরও হতে পারে। হ্যাঁ, সব মিসিং কমপ্লেনের ফাইলগুলো আমার এক্ষুনি চাই, মানে এখনই। স্যার, ভেতরে আসুন। স্যার, খোঁজ পাওয়া গেছে। রোহিত ঠাকুর, বয়স 16। স্যার, 2 বছর আগে এরকম একটা কেস এসেছিল আমার কাছে। বডিটা খুবই ফুলেছিল। ওর ঠিক বয়সটা বুঝতে আমাদের একটু ভুল হয়ে গিয়েছিল। আমি ভাবলাম যে এই কেসটা আবার সেরকম নয় তো। ওই কেসটাতেও ছেলেটার বয়স ছিল 17 বছর, কিন্তু দেখে মনে হচ্ছিল 20-22 বছরের। তারপর আমি ঠিক বয়সটা জানার জন্য 20 থেকে 25 বছরের জায়গায় 15 থেকে 25-এর সমস্ত ফাইল চেয়ে পাঠাই। মারা হওয়ার দিনের আর তার 2 দিন পরের সমস্ত ফাইল ভালোভাবে চেক করি, আর তারপরে এর খোঁজ পাই। ওর বাবা অটো চালায়, নাম হলো সুরেশ ঠাকুর। 15 জুন কমপ্লেন করা হয়েছিল যে এই রোহিত ঠাকুর 14 জুন সন্ধ্যে থেকে নিখোঁজ। রোহিত কাল বিকেল 4:30 বাড়ি থেকে বেরিয়েছিল। ও যখন রাতে খেতে এলো না, আমরা ওকে ফোনও করেছিলাম, কিন্তু রাত্রির 11টার পর থেকে ওর ফোনটাও সুইচ অফ। এখনো পর্যন্ত ফেরেনি বাবু। স্যার, রোহিত প্রতিদিন সন্ধেবেলা ওর বন্ধুদের সাথেই থাকে। ওর বন্ধুদের সঙ্গে কথা বলেছেন আপনারা? হ্যাঁ, ওর বন্ধুদের সাথে কথা বলেছি আমি। বলছিল কাল ওদের সাথে দেখা হয়েছে চায়ের দোকানে। বাবু, ও বাচ্চা ছেলে, মাত্র 16 বছর বয়স। ওকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। স্যার, এই কেসটা রামদাসনগর পুলিশ স্টেশন আন্ডার ইস্টের। মিসিং কমপ্লেনে লেখা হয়েছিল যে ডান কাঁধে তিল রয়েছে, আর লাশেরও ডান কাঁধে তিল আছে। আমার মনে হয় এই লাশটা রোহিত ঠাকুরেরই। ঠিক আছে, ওর ফ্যামিলির লোককে খবর দাও আর বডি দেখাও। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। কি হয়েছে গো? কে ফোন করেছিল? কি হয়েছে বাবা? ক্রাইম ব্রাঞ্চ থেকে ফোন করেছিল, থানায় ডেকে পাঠিয়েছে। হয়তো রোহিতকে পাওয়া গেছে। ওকে একবার আসতে দাও, এমন মজা দেখাবো না। আমাদের আদরে ও বাদর হয়ে গেছে। আজ থেকে ওর এই বন্ধুদের সঙ্গে মেলামেশা বন্ধ। নেশাও বহুত হয়ে গেছে। দেখবে ওকে একদম সোজা করে দেব আমি। বাবু, আপনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? রোহিতের ব্যাপারে কিছু জানতে পারলেন? একটা খবর তো আছে, কিন্তু পাক্কা নয়। ঠিক বুঝলাম না। আপনাকে আগে শনাক্ত করতে হবে।
এটা আবার কি? 15ই জুন আমরা এই লাশটা পাই, যেদিন আপনি রোহিতের মিসিং কমপ্লেন্ট করিয়েছিলেন। মিসিং কমপ্লেন্টে আর পোস্টমর্টেম রিপোর্টে অনেক কিছু ম্যাচ রয়েছে। লাশটার মুখটা পুরো থেঁতলে দেওয়া হয়েছে, কিন্তু আমি ওর কাঁধে তিলটা দেখাতে পারি। গৌরব, এটা কি তোমার ভাইয়েরই লাশ? কনস্টেবল পটবর্ধন ক্রাইম ব্রাঞ্চে খুবই প্রসিদ্ধ ছিলেন, যিনি খুবই প্রফেশনাল কায়দায় আর নিজের অভিজ্ঞতায় মৃতদেহের শনাক্ত করিয়েছিলেন। পুরো 3 মাস পর এই ব্লাইন্ড কেসটির, এই বেওয়ারিশ লাশটির একটি নাম মিলল, রোহিত ঠাকুর, যে মাত্র 16 বছরের ছিল। রোহিতের বাবা সুরেশ ঠাকুর আর তাঁর দাদা গৌরব ঠাকুর রোহিতের লাশ শনাক্ত করেছিল। রোহিতের ডান কাঁধের তিল আর তার রিস্ট ওয়াচ, এই দুটোই ছিল এই শনাক্তকরণের উপযুক্ত প্রমাণ। আর কোনো দ্বিধা নেই যে এই লাশ রোহিতেরই ছিল। এবার প্রশ্ন এটাই যে রোহিতকে এত অল্প বয়সে এত নির্দয়ভাবে কে মৃত্যুর দিকে ঠেলে দিল? তারা কারা ছিল যারা রোহিতের কান কেটে আলাদা করে দিয়েছিল আর তার মুখটা পাথর দিয়ে থেতলে দিয়েছিল? রোহিতকে এত ভয়ঙ্কর আঘাত কে দিয়েছিল? আঘাতপ্রাপ্ত মা বাবা আর ঘায়েল বড় দাদা তিনজনই শোকাচ্ছন্ন। ঘরের আদরের ছেলে চলে গেছে, আর তাও এভাবে। এই দুঃখজনক কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ আমরা আপনাদের দেখাবো আগামী দিন, আগামী পর্বে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, কঠিন লড়াই মানুষকে আরো শক্ত করে দেয়। সঠিক সময়, সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.